স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। শেষ হচ্ছে ১১১টি ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনা। ভরে উঠবে বাংলাদেশের পতাকা, আনন্দে ভাসছে ছিটমহলবাসী। নেওয়া হয়েছে নানা আয়োজন, বিষয়টি নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত আশফাকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন, একই সাথে তিনি আন্তর্জাতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে আসলে উপনীত হয়েছি। আজ রাত 12টা থেকেই যে অঞ্চলের মানুষরা দীর্ঘদিন বঞ্চনার শিকার ছিলেন, তাদের ৬৮ বছরের একটি বঞ্চনা শেষ হচ্ছে। আশফাকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে এই অঞ্চলের মানুষরা তাদের একটি অধিকার পেতে যাচ্ছে, তারা একটি রাষ্ট্রহীন অবস্থায় ছিল, সেই জায়গা থেকে তাদের যে মৌলিক অধিকারগুলি সেগুলিও তাদের কোনো নিশ্চয়তা ছিল না, তাদের এই মানবিক বঞ্চনা নিরসন হতে যাচ্ছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা দুভাবে দেখি। প্রথমটা হলো যে কি কারণে তারা দে লস্ট দেয়ার সিটিজেনশিপ। একজন জুয়া খেলছে বা খেলাধুলা করছে, ওইটার বিনিময়ে দে লস্ট দেয়ার সিটিজেনশিপ। এইটা একটা কমিক, একটা হিস্টোরিক্যালি এ ভেরি কমিক সিচুয়েশন। যে জন্য হচ্ছে এটা এত বছর ওর আপনার 68 years বললেন, 68 years ওরা they were deprived of citizenship, rights, everything. এখন যখন এটা এই চুক্তির পরে ইন্ডিয়ার সাথে আমরা we are trying to give them আপনার citizenship of some people of these এটা enclaves. আমি বলবো যে this is the second time in the history of this subcontinent. পার্টিশনে একবার যখন পিপল ওয়ার হ্যাড টু অপ্ট অন দেয়ার ওন যে কোথায় যাবে, আর এইখানে অবশ্য এটা সংখ্যা অনেক কম, বাট হিস্টোরিক্যালি ইকুয়ালি ইম্পর্টেন্ট আমি মনে করি। সো আই এম ভেরি প্রাউড টু বি হিয়ার টুডে। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে তাদের দীর্ঘদিনের বঞ্চনা থেকে তারা মুক্তি পেতে যাচ্ছেন, একই সাথে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সেসব অধিকারও তারা পেতে যাচ্ছেন। এই যে স্বাধীনতাটাকে, এটিকে অর্থবহ করতে হলে এখন কি কি উদ্যোগ নেওয়া দরকার? আমরা সবাই একমত হয়েছি যে ৬৮ বছর ধরে তাদের এই যে বঞ্চনা, সেটা অবসান হতে যাচ্ছে। উনি বললেন যে কি পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা জন্ম হয়েছিল। এখন যে তাদের জন্য এই ৬৮ বছরের সময়টা একটা দীর্ঘ সময়, যে সময়ে তাদের বিভিন্ন ধরনের বঞ্চনার সম্মুখীন হতে হয়েছে। তার মানে যখন ভারত বিভক্ত হলো, তখন ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের নাগরিকরা একটা স্বাধীনতা পেয়েছিল। যতই সেই স্বাধীনতার আপনার অপূর্ণতা থাকুক, কিন্তু এক অর্থে তো তারা স্বাধীন ছিল। তাদের নিজস্ব পতাকা ছিল, নিজস্ব একটি ভূমি ছিল, ব্যবস্থা ছিল। কিন্তু এই লোকগুলো ভারতে বলুন বা বাংলাদেশে বলুন, যেখানে যে সিটের বাসিন্দা তাদের পরিচয় কি ছিল? তারা সিটের মানুষ। কোন রাষ্ট্রই তাদের দায়িত্ব নেয়নি, কোনো রাষ্ট্র তাদের দায়িত্ব নেয়নি। এখন এই ছিটের মানুষদের যে সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, সেগুলো কি ধরনের অধিকার? যেমন একটা আপনি অধিকার বলতে পারেন যে এখানে কোনো ধরনের স্কুল ছিল না, শিক্ষা মানে প্রতিষ্ঠান তো ছিলই না, কোনো স্বাস্থ্য কেন্দ্র ছিল না, বা তাদের এই লোকগুলো যে স্বাস্থ্য সেবা নেবে কোথায় নেবে সেটাও কোনো ধরনের পথ ছিল না। যে কারণে তাদের যদি কিছু স্বাস্থ্য সেবা নিতে হতো, তাহলে তাদের গোপনে মিথ্যা কথা বলে প্রতিবেশী দেশ বা প্রতিবেশী অঞ্চল, অর্থাৎ সেটা বাংলাদেশ হোক অথবা ভারতই হোক, সেখানে যেতে হতো। আবার অন্যদিক দিয়ে তাদের স্কুল ছিল না, তাদের ওখানে কোনো রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ সুবিধা ছিল না, নিরাপত্তাও ছিল। তো সুতরাং এই যে বিষয়টা তার মানে এখন তাদের শুধু আমরা বলছি আজ 12টা 1 মিনিট থেকে তারা বাংলাদেশের নাগরিক অথবা ভারতের নাগরিক, এইটুকু বলে তো আমরা নিশ্চিত থাকতে পারি না। কেননা তারা যেমন ওই 12টা 1 মিনিটে তারা নিজেদের পরিচয় দিতে পারে গর্বের সাথে যে আমরা আজ থেকে বাংলাদেশের অথবা ভারতের নাগরিক, কিন্তু তাদেরকে আমরা যদি ওই অধিকারের গুলো না দিতে থাকি, বা ওই যে সুযোগগুলো পেলে তারাও বাংলাদেশের অন্যান্য নাগরিকের মতো আপনার এক ধরনের সান্ত্বনা পেতে পারে, সেই অধিকারগুলোর নিশ্চয়তা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় চ্যালেঞ্জ। এখন দেখুন যে বাংলাদেশ এবার যে তাদের বাজেট আমরা দেখলাম, আমাদের জাতীয় বাজেট,
এটা একটা বিশাল অঙ্কের বাজেট, তাই না? তো সেখানে আমরা এই ছিটমহলের বাসিন্দাদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করে দিচ্ছি। তো এখন এই ছিটমহলে কত সংখ্যক লোক বাস করছে, বা আমরা প্রায় 40,000-এর মতো বা তার একটু বেশি হবে বোধহয় মানুষ এখানে বাস করছে। তো এই 40,000 লোকের জন্য আপনি 200 কোটি টাকা আমার মনে হয় খুবই অকিঞ্চিতকর একটি পরিমাণ। মানে আপনি এই যে আমি যে সুযোগ সুবিধার কথা বললাম সেগুলো যদি ছিটমহলে প্রায় বাংলাদেশ অংশে 55,000 মানুষ, 55, তাহলে চিন্তা করুন যে 55,000-কে আপনি 200 কোটি দিয়ে যদি ভাগ দেন তাহলে, এবং সেখানে ভারতের বরাদ্দ স্যার 3,900 কোটি রুপি। হ্যাঁ, তো সেটা ভারত এটা এখন কমিয়ে 4,000 ভারত এবার অবশ্য কমিয়ে নিয়ে এসে দেখলাম, কেননা তারা ধারণা করেছিল অনেক বেশি সংখ্যক মানুষ এই মানে এই অঞ্চল বাংলাদেশ থেকে ভারতীয় ছিটমহল থেকে ভারতে যাবে, কিন্তু এখন তারা বোধহয় 1,000 কিছু টাকা পরিমাণ 1,000 কোটি টাকার মতো করে নিয়ে এসছে। কিন্তু ওটা তো ভিন্ন বিষয়, কারণ সেটা তাদের মানে আপনার আশ্রয় দেওয়ার ব্যাপার, টাকা পয়সা মানে খাদ্য দেওয়া ইত্যাদি ব্যাপার ছিল। কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের যেহেতু ভারত মানে বাংলাদেশি ছিটমহল থেকে ভারতের থেকে কেউ আসবে না, এখন শুধু আমাদের কাজ করতে হবে আমাদের এই যে ভূখণ্ডগুলো আমরা পাচ্ছি তাদের যে মানুষজন। আমরা আবারও এই আলোচনায় ফিরে আসবো। আমরা একটু যাদের নিয়ে কথা বলছি তাদের সঙ্গে ওই অঞ্চল থেকে একটু ঘুরে আসি। শুরুতে এই মুহূর্তে কুড়িগ্রামের দাসিয়াছড়ায় ছিটমহলে আছেন আমাদের সহকর্মী মাসুদ কার্জন এবং ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশের সভাপতি মাইনুল হক। তাদের সঙ্গে আমরা কথা বলব। শুরুতেই মাসুদ কার্জনের সঙ্গে কথা বলছি। মাসুদ কার্জন, ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিকতা রাত 12টায় শুরু হচ্ছে, এর প্রস্তুতি কোন পর্যায়ে দেখছেন আপনি, এবং ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিকতায় কি কি থাকছে আর কারা সেখানে উপস্থিত থাকবেন এসব কর্মসূচিতে? একই সাথে জানতে চাইবো যে ছিটমহলবাসীদের এখন তাদের অনুভূতি কি, তাদের অভিব্যক্তি কি, তারা কি বলতে চান? আমি শেষ প্রশ্নটির উত্তরটাই আগে দিই যে অনুভূতি বা অভিব্যক্তি যদি বলেন, আজকে গত 3 দিন ধরে এখানে আছি আমরা, বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সঙ্গে কথা হচ্ছে, যারা স্থানীয় একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ, বেশিরভাগ মানুষ তারা কৃষি জমিতে একেবারে কৃষক মানুষ। তাদের কাছে আমরা বিভিন্ন রকম অনুভূতি, যে স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছিলাম। একজন কৃষকের সঙ্গে আজকে আমার কথা হচ্ছিল, তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আজকে যে আপনারা মুক্ত হচ্ছেন, আপনার প্রতিক্রিয়া কিংবা আপনার কেমন লাগছে। খুব সহজ সরল ভাষায় একটি কথাই বলেছেন, একজন কৃষক মানুষ যখন সার কিনতে যেতেন বা কোনো ফসল ফলানোর জন্য তার কৃষকের জন্য যে সার তেলের জন্য যেতে যেতেন, অনেক সময় তিনি বাধাগ্রস্ত হতেন, সেটা কিনতে পারতেন না। যে শিক্ষার্থী যারা আছে, ছোট ছোট বাচ্চা, তারাও বুঝতো যে তারা আসলে ছিটের বাসিন্দা, তারা কোনো দেশের নাগরিক নয়। তো তাদের কাছে একটি অনুভূতি যে তাদেরকে স্কুলে যেতে হলে বা কলেজে যেতে হলে আর ভুল ঠিকানা ব্যবহার করতে হবে না, তারা বাংলাদেশের নাগরিক হিসাবে এখানকার ঠিকানা ব্যবহার করেই তারা স্কুলে যেতে পারবেন, কলেজে যেতে পারবেন, শিক্ষা গ্রহণ করতে পারবেন। এইরকম ছোট ছোট যদি অনুভূতি আমি আপনাকে বলি তাহলে অনেক বলা যায়। এবং সারাদিনই প্রচুর মানুষ এখানে ভিড় ছিল, তারা সারাদিনই আসলে এই ধরনের আনন্দ বা এক ধরনের মুক্তির যে অনুভূতি তা প্রকাশ করেছেন। আর যে আনুষ্ঠানিকতার কথা বলছিলেন, আনুষ্ঠানিকতা আজকে সারাদিনই এক ধরনের ছিল। সর্বশেষ যেটি আজকে রাত 12টায় একটা আনুষ্ঠানিকতা আছে, সেটি হচ্ছে 68টি মোমবাতি জ্বালিয়ে আজকে তারা যে আলোর পথে বা কালকে নতুন দিনের জন্য সূচনা করবেন। 68টি মোমবাতি জ্বালানোর কারণ হচ্ছে তারা বলছেন যে 68টি ধরে যারা অবরুদ্ধ ছিলেন, তারা মুক্তি পাচ্ছেন, সেই 68টি মোমবাতি জ্বালিয়ে তারা আলোর দিশারে হিসেবে নতুন নাগরিক হিসেবে নতুন দিনের সূচনা করবেন, এবং সেটিরই এখন প্রস্তুতি চলছে। আমি যদি একটু দেখাই, এখানে যে মোমবাতি এর মধ্যেই সাজানো হয়ে গেছে, এবং কিছুক্ষণ পরেই তারা রাত 12টার 1 মিনিটে ঠিক এখানে মোমবাতি জ্বালাবেন, জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন, তারপরে মশাল মিছিল করবেন। তো সেই কর্মসূচিগুলো আছে, এবং কালকে কিন্তু তাদের অনেক ধরনের কর্মসূচি আছে। সেটি হচ্ছে যে গ্রামীণ ঐতিহ্যের যে বিভিন্ন খেলা আছে, নৌকা বাইচ আছে, লাঠি খেলা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এবং মিছিল, আনন্দ মিছিল, সেগুলো কর্মসূচিগুলো কিন্তু আছে। আমার সঙ্গে যিনি দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, এই যে মাইনুল হক, তিনি সারা বাংলাদেশে যে 11টি ছিটমহল আছে, যে ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। তার কাছ থেকে আসলে তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, তারা কিভাবে আন্দোলন করেছেন, কিভাবে সফল হয়েছেন, এই বিষয়গুলো তার কাছ থেকে জানতে চাবো। জনাব মাইনুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন স্টুডিওর পক্ষ থেকে। আপনি এই ছিটমহল আন্দোলন কমিটির সভাপতি ছিলেন, অনেক দিন থেকে আসলে আন্দোলন করছিলেন। তো আজকে আপনারা মুক্ত হলেন, আপনারা বলছেন আপনারা বিজয় দিবস পালন করছেন, মুক্ত হচ্ছেন। তো সেই হিসাবে আপনি ছিটমহলবাসীর নেতৃত্ব দিচ্ছেন, নেতা হিসাবে আপনার কাছে কেমন লাগছে? বিষয়টা হলো, আমরা
এই ছিটমহলের মানুষ বন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সত্যি আমরা আজকে গর্বিত এবং আনন্দিত। এই কারণেই যে আমাদের নাগরিকের যে মৌলিক অধিকারগুলি সেটা কোনো রাষ্ট্রই আমাদের দেয়নি। আমরা এক দেশের রাষ্ট্র আর এক দেশে পরবাসী থেকেছি, যার কারণে আজকে ৬৮ বছর পরে হলো এই আজকের ৩১ জুলাই মধ্যরাত্রি থেকে আমাদের ছিটমহলের ইয়েটা শেষ হয়ে যাবে। আমরা বাংলাদেশের অরিজিনাল নাগরিক হিসাবে গণ্য হব। এই যে আমাদের আনন্দ, আমরা নাগরিকের মৌলিক অধিকার রাষ্ট্র যে সব দেয়, সেখান থেকে আমরা স্বাস্থ্য সেবা, তারপরে নাগরিকের পরিচয়পত্র, যোগাযোগ, রাস্তাঘাট, যে রাষ্ট্রের যে সুবিধাগুলি, নাগরিকের যে মৌলিক অধিকারগুলি আমরা ফিরে পাচ্ছি। এই কারণে আমরা আজকে পুলব্ধ, কারণ আমাদের এই বন্দি জীবন থেকে মুক্তির যে আমাদের আনন্দের যে একটা আমেজ, এটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে অতিক্রান্ত করেছি। কিছুক্ষণ পরেই আমরা সন্ধিক্ষণে এই যে আমরা ৬৮ বছর ধরে যে বন্দি জীবন আছি, এখান থেকে আমরা যে মুক্তি হচ্ছি, এই জন্য ৬৮টি মোমবাতি জ্বালিয়ে হাতে প্রজ্বলিত মশাল এবং আমরা বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে আমরা এই দিবসটাকে যথাযথ মর্যাদার সাথে আমরা পালন করার জন্য সমস্ত দেশের ১১১টি ছিটমহলের নেতৃবৃন্দ একই সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটা বিষয়, আপনি দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন, আপনারা মুক্ত হচ্ছেন, ছিটমহল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ডে যাচ্ছে। এখন পরবর্তী পদক্ষেপগুলো কি হবে? এখানে ছিটমহলের মানুষ বেশিরভাগই পিছিয়ে পড়া, তাদেরকে সামনে নিয়ে যাওয়া, তাদেরকে শিক্ষার আলো দেওয়া, এই হিসেবে আপনি নেতা হিসেবে বা আপনাদের সঙ্গে যারা এখানকার স্থানীয় সংসদ সদস্য এসেছিলেন তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে যে তারা কীভাবে সহযোগিতাগুলো করবেন? জি, আমরা ইতিমধ্যেই আমাদের রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসক, কমিশনার মহোদয় এবং আমাদের রাষ্ট্রদূত সহ ২-১ সচিবের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যিনি আমাদের এই পার্লামেন্টের সদস্য জনাব তাজুল ইসলাম চৌধুরী, আমাদের এই বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যিনি উপদেষ্টা, ওনার সঙ্গে আমরা মিটিং করেছি। আমাদের যে আজকের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, আলোচনা সভা ছিল, সেখানেও আমরা বিষয়গুলি উঠায় নিয়ে আসছি যে আগামী দিনে যাতে এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত করা যায়, এর জন্য আপনি যতটুকু কাজ করা সে কাজটুকু করবেন। এবং আমরা প্রত্যাশা করি যে আমরা যে ব্যানারে একটি ব্যানার, সেটা দুদেশের ১৬২টা ছিটমহলের মানুষ সেই আন্দোলন করেছি, যে স্লোগান দিয়ে যে ৭৪-এর চুক্তি ছিটবাসীর মুক্তি, মুজিবিন্দিরার চুক্তি ছিটবাসীর মুক্তি, এখানে আমাদের কোনো রাজনীতি ছিল না। আমরা এই ৬৮ বছরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যার নাগরিকের অধিকার পরিচয় ছিল না, সেই জনসমষ্টি আমরা একটি ব্যানারে আমরা সম্মিলিত হয়েছি। আমরা ওই সকল ছিটমহলকে একই কথা বলেছি যে আগামী দিনেও যাতে করি আমরা ছিটমহলের মানুষ ওই একই ব্যানারে একই কথা বলে আমরা যে কোনো সমস্যা সমাধান করতে পারি। এই যদি আমাদের ঐক্য অটুট থাকে, তাহলে আমার বিশ্বাস যেমন ব্র্যাক, আশা, অন্য অন্য যেন এনজিওগুলিকে দেখার জন্য মডেল হিসেবে বাইরের লোকরা আসে, আমাদের এই বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যে ঐক্য এবং আমাদের যে একটা আন্দোলনের গতিধারা, এটাকে দেখার জন্য মডেল হিসাবে অনেকেও আসতে পারে। ১৯৪৭ থেকে ২০১৫, প্রায় ৬৮ বছরের ইতিহাস। আপনি আন্দোলন করেছেন, এর আগে আরও আন্দোলন হয়েছে, আপনার হাত ধরেই সফলতা এসছে বা আপনাদের হাত ধরেই সফলতা এসছে। তো এই আন্দোলনে যে রাষ্ট্র থেকে রাষ্ট্র, দুই রাষ্ট্রের মধ্যে সমঝোতা, তারপরে আপনারা পেয়েছেন, আপনাদের কথাগুলো বিভিন্ন লোকের কাছে গেছে। তো এই কৃতিত্বটা আসলে সরকার বা সরকার প্রধান আসলে সেই ৭৪-এর চুক্তি কার কাছে আপনারা কৃতজ্ঞ বা কাকে দিতে চান এই কৃতজ্ঞতা? আমরা ছিটমহলের মানুষ প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাই যার অবদানে আজকে জাতির জনক বঙ্গবন্ধু, যদি উনি ১৯৭৪ সালে এই চুক্তিটা না করতেন, ১৯৪৭ সাল থেকে আমরা প্রায় ৬৮ বছর, আজকে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু এবং প্রয়াত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী। কারণ ওনারা যদি চুক্তিটা না করতেন, তাহলে ৬৮ বছর পরে কেন আমরা ৮০০ বছরেও আমাদের ছিটমহলের মানুষ আলোর মুখ দেখতাম না, আমরা স্বাধীনতার সুফল পেতাম না, নাগরিকের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলি আমরা ফিরে পেতাম না। আমরা ওই দুদেশের দুই প্রয়াত প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু এবং ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, দুজনকেই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আজকের আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে যে স্থল সীমান্ত চুক্তিটি বাস্তবায়ন হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছেও আমরা কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস
দাস, মোদি এবং মমতা গান্ধী এবং ভারতের প্রত্যেক পার্লামেন্টকে আমরা ধন্যবাদ জানাই, কারণ ভারতের বিশাল পার্লামেন্টে নিরঙ্কুশ সমর্থনের মধ্য দিয়ে এই আমাদের স্থল সীমান্ত চুক্তিটি বাস্তবায়ন করেছে। 6 মিনিটের মাথায় এটা আমাদের জন্য নয়, পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত যে এক দেশের একটা সংবিধান, ভারতের 119 নম্বর সংবিধানটি সংশোধন করে একটা রাষ্ট্রের এই সমস্যাকে সমাধান করতে পেরেছে। এই জন্য আমরা ভারতের প্রত্যেক পার্লামেন্ট সহ প্রধানমন্ত্রী এবং মমতা গান্ধী সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের সহযোগিতা করেছে সকলের কাছেও আমরা কৃতজ্ঞ এবং তাদেরও ধন্যবাদ জানাই। এখন সবশেষ কথা হচ্ছে, আজকে থেকে আপনারা ছিটমহলবাসী আর থাকছেন না, আপনারা নতুন যাত্রা শুরু করছেন, বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। আগে ছিলেন কোচবিহারের অংশ ভারতের, এখন হচ্ছেন আপনারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির থানার অংশ। তো এখানকার আপনারা, আমরা দেখেছি যে বেশ কিছু সাইনবোর্ড টানানো হয়েছে যে হাসিনা নগর। তো এটি কেন, মানে আপনারা এই নামটি কি হিসাবে রেখেছেন, কেন রেখেছেন? মানে এইটার বিষয়ে আমরা 111টি নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছি। আমাদের 111টা ছিটমহল থাকলেও আমরা প্রায় এই কুড়িগ্রাম জেলায় 12টি ছিটমহল, পঞ্চগড়ে 36টি, লালমনিরহাট জেলায় 59টি, নীলফামারীতে 4টি, এই আমাদের বাংলাদেশের অভ্যন্তরে 111টি ছিটমহলের সবচেয়ে বড় ছিটমহল এই দাসিয়াছড়া ছিটমহল, এবং এখানে জনবসতি বেশি। আর এখানকার আমাদের আন্দোলনের এই প্রধান কার্যালয় দাসিয়াছড়া ছিটমহল, যার কারণে যেহেতু আমরা স্বাধীনতার সুফল পাচ্ছি আমাদের জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়, আমরা যার কারণে তার কাছে ঋণী থাকার জন্য আমরা কিছুটা হলেও ঋণ পরিশোধ করার জন্য ছিটমহলবাসী সিদ্ধান্ত নিয়েছি যে ওনার স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই এলাকাকে যদি একটা মডেল ইউনিয়ন হিসাবে ঘোষণা দেওয়া যায়, সেই ইউনিয়নটার নামটা যেন হয় আমাদের শেখ হাসিনা নগর ইউনিয়ন পরিষদ। জনাব মনিরুল হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনার প্রত্যাশা পূরণ হোক, এরকমটি আশা করছি আমরা সবাই। অনিমেষ শুনছিলেন যে মনিরুল হক যিনি আন্দোলন করছিলেন দীর্ঘ থেকে, ওনাদের দুঃখ কষ্ট এবং এখন সামনে যাওয়ার, এগিয়ে চলার যে চেষ্টা সেটি তারা করবেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকে করবেন। এখানে এই যেখান থেকে আন্দোলনটির সূচনা হয়েছিল, সূত্রপাত হয়েছিল, এটিকে তারা নামকরণ করেছেন, তারা প্রস্তাব করেছেন এখানে আলাদা একটি ইউনিয়ন। আমরা আপনার সঙ্গে কথা বলেছি এর আগেও, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। আমরা ডেডলাইন ঢাকায় একটি বিরতি নেব, বিরতির পর আবার অতিথিদের সঙ্গে ফিরে এসে এই বিষয়ে কথা হবে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ডেডলাইন ঢাকা। আশফাকুর রহমান, আমরা দেখতে পাচ্ছি যে ছিটমহলবাসীর পুনর্বাসনে ভারত সরকার প্রায় 4000 কোটি রুপি বরাদ্দ করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দ করার ঘোষণা দিল, কত বরাদ্দ করবে এখন আমাদের কাছে স্পষ্ট না। তার সরকার বলছেন যে যা যা করা দরকার তার সবই করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেছেন। এই ছিটমহলবাসীর পুনর্বাসনে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আপনার কি? না, এটা তো একদিনে হবে না, এটা কয়েক বছর লাগবে ওদেরকে সেটেল ডাউন করতে। আমাদের মতন যেমন আমাদের চাকরির বন্দোবস্ত করা, আমাদের পড়াশোনার বন্দোবস্ত করা, আমাদের ভবিষ্যৎটা ধীরে ধীরে হবে। কিন্তু আমি যত শুনেছি 250 কোটি টাকা নাকি দেওয়া হয়েছে এই অল দি ছিটমহলের ব্যাপারে, এবং আমাদের এখানে বেশি লোক আসছে কম্পেয়ার টু ইন্ডিয়া, যারা যাচ্ছে বেশি লোক আসছে। তো এখানে আরেকটু বরাদ্দ বোধহয় দিতে হবে, এবং এটা প্ল্যান করে করতে হবে গভর্নমেন্টকে। এবং এইটা প্রথম তো হলো যে পড়াশোনা আর চাকরি, এই দুটো জিনিস বন্দোবস্ত করতে হবে। যারা আসছেন আমাদের এদিকে, বাড়িঘর তো যেটা আছে ওইটার মধ্যেই থাকবেন ওনারা হয়তো, কিন্তু এই দুটো জিনিস, তার মানে স্কুলগুলোকে ওখানে আপনার নিয়ে যেতে হবে, ওখানে স্কুল নিয়ে যেতে হবে, রাস্তাঘাট করতে হবে। এটার জন্য কিন্তু বরাদ্দ লাগবে, এটা যেন বরাদ্দ লাগবে নিশ্চয়ই। আমার মনে হয় সরকার এগুলো চিন্তাও করে, এবং একই সাথে তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীও, হ্যাঁ, তাদের জন্য বিশেষ সুবিধারও ব্যবস্থা করা হ্যাঁ, না হলে একটা ডিস্ট্রাস্ট থাকবে। এই ডিস্ট্রাস্ট আমরা চাই না। এত কম লোক, কিন্তু তাও এই ডিস্ট্রাস্ট হলে কিন্তু অসুবিধা হবে। এই সরকারের বা যে কোনো সরকার আসুক, এইটা যাতে না হয়। এবং এটা আমার মনে হয় যে আমরা উই শুড ওয়েলকাম দেম অ্যাজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই বোনদের মতন আমরা ওদেরকে ওয়েলকাম করব। এবং এই নতুন জেনারেশন যেটা বড় হবে, ওরা দে উইল বি প্রাউড টু বি বাংলাদেশিস, এই ফিলিংটা ঢুকাতে হবে ওদেরকে। এবং এইটা করানোর জন্য বিভিন্ন রকম কাজ করতে হবে আপনাকে। চাকরির বন্দোবস্ত করতে হবে,
যারা এখন আপনার চাকরির বয়স আছে এদেরকে আপনি ইগনোর করলে চলবে না, যে এই বাংলাদেশে অনেকে এটা আছে, বাট দে আর স্পেশাল পিপল। এরা কিন্তু খুব স্পেশাল পিপল, দে অপটেড ফর মাই কান্ট্রি। সো ইফ দে হ্যাভ অপটেড, ওই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা খালি অন্যদের ভিতরে না, এ তো বাংলাদেশের সবারই চাকরি নাই, ওনারা ব্যবসা করুক। হ্যাঁ, ব্যবসা করবে তো, সুযোগ করে দেবেন তো। এবং আমি মনে করি যে আমাদের এখানে বাংলাদেশে যেই রকম অনেক স্কিমস আছে, এনজিও অনেক কাজ করে, এই রকম আমরা ভালো এনজিও যারা কাজ করে সুবিধা আনে, এটা দেখতে হবে। তারপরে হেলথের ব্যাপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না ওদের ভেতরে কীরকম এটা আছে, বাট হেলথটা আনতে হবে টু দ্য জেনারেল মাস, এবং এইটার জন্য গভর্নমেন্টকে একটা স্কিম করতে হবে, স্পেশাল প্রোগ্রাম করতে হবে। তার মানে স্যার তাদের এডুকেশন, তাদের হেলথ, এই দুটির ব্যাপারে আরো বেশি এখন এফোর্ট দেওয়া উচিত, প্রয়োজন ইনসেনটিভ দেওয়া উচিত, এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে মূল ভূখণ্ডের মানুষের সাথে সমান কাতারে আসতে পারে, সরকারকে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। ওরা আমাদেরকে ভোট দিয়েছে, ভোট মানে ইন দ্য সেন্স যে ওরা রাজি হয়েছে আসতে, উই শুড রিটার্ন ইট। ডক্টর আকমল হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরে ছিটমহলগুলিতে প্রায় ভারতের ৩৫,০০০ মানুষ রয়েছে, এবং তাদের মধ্যে থেকে মাত্র ৯৮৪ জন ভারতে যেতে আগ্রহী। এত বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশে থেকে যেতে চাচ্ছে, এর পেছনের কারণটা আপনার কি মনে হয়? এই যে ৯৭৯ বা ৮৪, আমরা এই সংখ্যা লোক, মানে আপনি বলছেন ৩৫,০০০, তার পাশে এটা খুব বেশি না আর কি, হয়তো মানে আপনি খুব একটা যদি এটার অনুপাত ধরেন তাহলে খুবই ইনসিগনিফিকেন্ট আর কি। ওই পাশে ১৪,০০০, এই দিকে ৩৫,০০০। তো সেই ৩৫,০০০-এর মধ্যে প্রায় ১,০০০ খানেক লোক যেতে চায়। তো এইটা কেন যেতে চায়? তার মানে এই লোকগুলো, এরা তো এদেশেরই সন্তান, অর্থাৎ এদের বাপ দাদা ১৪ পুরুষই এই মাটির সন্তান, কিন্তু তারা অন্য কোথা থেকে এসছে বলে আমার মনে হয় না। তো সেই লোক যখন ঠিক করে যে তারা যাচ্ছে ভারতে, তো ভারত তো তাদের পরিচিত জায়গা না, হয়তো কারো কারো আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু সেটা খুবই কম হবে, একদম সম্পূর্ণ একটা ভিন্ন কারণে তাদের যেতে হচ্ছে, ভিন্ন পরিবেশে তাদের পড়তে হচ্ছে। যে তাহলে এখানে কি কারণ হতে পারে? আমরা বিভিন্ন দিক থেকে কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথমত অর্থনীতি, কেননা এখানে ওই যে ভারত সরকারের একটা, আপনি বলছেন যে ৩,০০০ কোটি টাকা, কিন্তু এখন বোধহয় এটা কমিয়ে ১,০০০-এর মধ্যে নিয়ে আসা হয়েছে, যেহেতু যে পরিমাণ মানুষ যাবে বলে ধারণা করা হয়েছিল সে পরিমাণ যাচ্ছে না বলে নাকি এটাকে কমিয়ে না। তো তাদের এই যে পুনর্বাসন প্যাকেজের মধ্যে আছে যে নগদ ৫ লাখ টাকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, ২ বছর ধরে খাবার দেওয়া হবে, পশু চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এই যে কতদূর হবে এটা তো আরেকটা কথা, কারণ কথা এবং কাজের মধ্যে আমাদের মতো অঞ্চলে দেখা যায় যে যারা শাসক তাদের এই কথা কাজের মধ্যে অনেক মানে কিন্তু ফারাক আছে। কিন্তু আমরা যাই হোক, কথাটা হচ্ছে যে মানুষকে তো আকর্ষণ করছে, কিন্তু তারপরও এই আকর্ষণে তো সবাই যাচ্ছে না। কেননা এই যে লোকগুলো, এরা কিন্তু মানে আইনত ভারতীয় নাগরিক, মানে এই মুহূর্ত পর্যন্ত ভারতীয় নাগরিক। ৭৪-এর চুক্তিতে একটা ধারা ছিল যে যদি এই চুক্তি কার্যকর হলে, ৭৪-এর চুক্তি কার্যকর হলেও আপনার এই লোকগুলো তাদের নিজ নিজ বাড়ি দেশে বা নিজ নিজ বাড়ি ঘরে থাকতে পারবে। তার মানে তাদের নাগরিকত্ব প্রতিবেশী দেশের, কিন্তু তা সত্ত্বেও চুক্তি কার্যকর হলে তারা এখানে থাকতে পারবে। তাহলে এই অপশনটা তো ছিল তাদের জন্য যে তারা ভারতে চলে যেতে পারবে বা ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশে আসছে না, কেউ ঘোষণা দেয়নি, কিন্তু ভারতে যাচ্ছে। তার মানে বাংলাদেশ হয়তো আকর্ষণ করছে না এই অর্থে যে অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই বাংলাদেশের কোনো এই সমস্ত অঞ্চলে কিন্তু না স্যার, যদি উল্টো দিকে আপনি দেখেন যে ৩৫,০০০ মানুষের মধ্যে প্রায় ১,০০০ মানুষ যেতে চাচ্ছে, কিন্তু ৩৪,০০০ মানুষই থেকে যেতে চাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু বেশি। হ্যাঁ, না আমি বলছি যে এই যে ইনসিগনিফিকেন্ট নাম্বার, এই যে যাচ্ছে, এটারও তো একটা ব্যাখ্যা আছে। তা সেই জন্য আমি বলছি যে একটা ইনসেন্টিভ হচ্ছে তাদের কাছে ওই যে ইকোনমিক প্যাকেজ যেটা, সেটা তাদের জন্য অ্যাট্রাকশন হতে পারে। আরেকটা হচ্ছে যে এখানে কাজকর্ম, হয়তো ভারতে গেলে কাজকর্ম বেশি, কারণ
আমাদের এই মূল বাংলাদেশ থেকে অনেকে দিল্লিতে যে কাজ করছে এরকম ঘটনা তো আমরা জানি। তো সুতরাং এখানকার মানে তারা থেকে যে এখানে কাজ পাবে সেটা হয়তো তারা মনে করছে তা নয়, বরং ভারতে গেলে কাজ বেশি পাওয়া যেতে পারে। আরেকটা হতে পারে আমার কাছে যেটা মানে আমাদের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি অনেকটা ভোলাটাইল, মানে ভারতের তুলনায় আমাদের এখানে মানে রাজনৈতিকভাবে আমরা এখনো একটা সংহত সুসংহত জাতি হিসাবে কিন্তু দাঁড়াতে পারিনি। রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, সামাজিক দ্বন্দ্ব রয়েছে, ফলে এটাও যদি ধরুন সামাজিক অস্থিতিশীলতার কথা আশঙ্কা করে কেউ কেউ চলে যেতে পারে। ফলে এই যে যাওয়াটা আমার কাছে মনেই হচ্ছে যে এটা যাদের মানে ধরুন 14 পুরুষের ভূমি ছেড়ে বিদেশে কেন যাবে, যাচ্ছে যখন তার তো এইটি কারণ হতে পারে, কোনো না কোনো কারণে তারা মোটিভেটেড হচ্ছে। আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা দেখতে পাচ্ছি যে এই বিনিময়ের ফলে কিন্তু ভূমির দিক দিয়ে আবার বাংলাদেশ বেশি লাভবান হয়েছে। ভূমির দিক দিয়ে বিচার করলে বাংলাদেশ ভূমি পেয়েছে বেশি। আমরা সেই বিষয়ে আসবো আরেকটি বিরতির পর। ডেডলাইন ঢাকায় নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ডেডলাইন ঢাকা। আশফাকুর রহমান, আমরা দেখতে পাচ্ছি যে ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পাচ্ছে প্রায় 17,000 একর জমি এবং ভারত পাচ্ছে 7,000 একর জমি। একই সাথে বাংলাদেশে লোক সংখ্যাও কিছু বাড়ছে। এই সব কিছু মিলে জমি যেটি আমরা পাচ্ছি 17,000 একর জমিটি বাংলাদেশের জন্য একটি প্রাপ্তি হিসেবে দেখছেন কিনা আপনি? ঠিক প্রাপ্তি দেখবো না, কারণ এটা তো ইন দ্য ওভারঅল কনটেক্সট আমাদের খুবই খুবই কম। বাট এটা একটা খুব ইন্টারেস্টিং যে বেশিরভাগ লোক কিন্তু চাচ্ছে বাংলাদেশের সাথে চলে আসতে। তো এইটার মধ্যে কিছু ইন্ডিকেশনস আমরা পাচ্ছি। এই যদিও আপনারা ডিসকাশনে বললেন যে যে ওরা চলেছে 1,000 লোক চলে যাচ্ছে বিকজ দে আর নট গেটিং এনিথিং হিয়ার। আই ডোন্ট থিঙ্ক ওটা বোধহয় পার্সোনাল ফ্যামিলি কানেকশনস ওদেরকে টানছে বোধহয়, বা কোনো রিলেশনশিপ আছে। বেশিরভাগ লোক তো মনে হচ্ছে বাংলাদেশকে পছন্দ করছে। তো ইফ দ্যাট ইজ সো, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে হাউ উই শুড হেল্প দেম ইনস্টেড অফ এই টাউটদের ঢুকিয়ে টাউটরা গিয়ে ওখানে আপনার জমি দখল করবে বা এটা করবে, এগুলো একদম বন্ধ করে দেওয়া উচিত। উই শুড বি অ্যান এক্সাম্পল অফ দিস এক্সচেঞ্জ, যে বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করতে পারে। এইটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর উপরে চ্যালেঞ্জ, এইটা কিন্তু আমাদের সরকারের উপরে চ্যালেঞ্জ। যে একটা হয়তো ঢাকা থেকে লোক গিয়ে ওখানে জমি কিনে রাখলো, কারণ ওদের তো টাকা নাই, এখন টাকা লাগবে, কিন্তু এইগুলো একদম অ্যালাউ করা উচিত না আমি মনে করি। এবং আমরা মানে ওরা যে লাভবান হচ্ছে বাংলাদেশে এসে, এইটা প্রমাণ করা উচিত আমাদের। ওইখানকার ভূমি ব্যবস্থাপনা নিয়ে একটি সংকটের আশঙ্কা অনেকে করছেন, করছে, কারণ হ্যাঁ। তাদের হয়তো রেজিস্ট্রি করা দলিলটি হাতে নেই, অথবা রেজিস্ট্রি করার সুযোগটাও তাদের এতদিন ছিল না। এখন সেখানে এই সংকট সমাধানে কি করা যায়? না, এই সংকট সমাধানে সরকারের তরফ থেকে লোক থাকতে হবে, একদম সৎ লোক থাকতে হবে, যারা ঠিক পরামর্শ দেবে ওদেরকে, এবং উল্টোপাল্টা না। এবং যারা আমাদের এর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন ওই জায়গায়, এমপি হোক বা আপনার চেয়ারম্যান হোক আপনার ইউনিয়ন কাউন্সিলে, তারাও কিন্তু সৎ পরামর্শ দেওয়া উচিত। এবং সরকারের তরফ থেকে আমার মনে হয় যে ওদেরকে আইনত আইন বোঝানোর জন্য লোক থাকা উচিত। মানে বেশি লোক রাখতে হবে না, হয়তো 3-4টে আইনের লোক রাখলে যারা গভর্নমেন্টের পেতে থাকবে, কিন্তু অ্যাডভাইস দিয়ে দেবে বা কারেক্ট অ্যাডভাইস দেবে, তাইলে বোধহয় আমরা এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারবো। নাহলে এখানেই একটা স্ক্যান্ডাল হবে, এই স্ক্যান্ডাল আমরা আর চাই না, উই ডোন্ট ওয়ান্ট। স্যার, আপনার কি মনে হয় ছিটমহলবাসীর সামনে এখন আর কি কি চ্যালেঞ্জ আছে? একটা তো ধরুন যে আমরা এর মধ্যে আলাপ করেছি যে তাদের যে মৌলিক বিষয়গুলো অধিকার ব্যাপার, সেগুলো তো নিশ্চিত করাটা বা তারা সেগুলো পাবে এরকম যে তাদের আশ্বস্ত হওয়ার বিষয়টা তো প্রথম আসছে। এখন ব্যাপার হলো যে এই লোকগুলো মানসিকভাবে কিন্তু আপনার ধরুন মানে বাংলাদেশের আজকে 12:01 সময় তারা এটা বাংলাদেশের নাগরিক যে হবে তার আগে থেকেই তারা তো এটা মানসিকভাবে তারা বাংলাদেশের মানে নাগরিক হিসেবে তাদের বোধটা তৈরি হয়েছে। অর্থাৎ যেদিন আমরা দেখলাম যে ভারতীয় আইনসভায় ওই ভারতীয় সংবিধানের 100তম সংশোধনী গৃহীত হলো এবং তার পথ ধরে
ওই ৭৪-এর চুক্তি আপনার র্যাটিফাই করা হলো, তখন থেকেই তো আমরা ধরে নিলাম যে এই ছিটমহল সমস্যার যে ৬৮ বছর ধরে ঝুলেছিল সেগুলো সমাধান হয়ে গেছে। এবং সেই দিন থেকে আপনি কিন্তু এই অঞ্চলের লোকজনকে আপনি দেখছেন যে তারা খুব উচ্ছ্বাসপ্রবণ, তারা মনে করছে তারা আজকে স্বাধীন, যেটা খুবই যৌক্তিক, মানে তাদের মর্যাদা। এই প্রসঙ্গে একটু আসি যে ভারত বলেছিল যে এই চুক্তির পর ভারত বাংলাদেশের সম্পর্ক অন্য একটি উচ্চতায় এগিয়ে গেল, যেটি ৭১-এর যে সম্পর্কটি ছিল সেই রকম উচ্চতায় তারা বন্ধুত্বের মাত্রাটি বলছে অনেক বেড়ে গেল। এই বন্ধুত্বের মাত্রা দিয়ে আমাদের তিস্তা পানি বন্টন চুক্তি বা অন্যান্য যে সমস্যাগুলি আমাদের সাথে আছে সেই সব সমস্যা সমাধানের দিকে কোনো ইতিবাচক দিক ইঙ্গিত করে কিনা? না, এখন আপনি এই ভারতের তরফ থেকে যে কথা বলা হয়েছে বা আমাদেরও এখানে কেউ কেউ বলতে চেয়েছেন, তো এগুলো তো ধরুন অনেক সময় রাজনীতিতে অনেকে রিটোরিক্স হিসাবে অনেক কিছু বলেন। মাত্রা কতদূর বাড়লো, কারণ ছিটমহলটা আমাদের দুদেশের সম্পর্কের মধ্যে ছিটমহল বিনিময় একটা বড় ইস্যু ছিল নিঃসন্দেহে। তো সেই ইস্যু সমাধান হওয়া মানেই হচ্ছে যে হ্যাঁ, এটা সম্পর্কের ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন নিঃসন্দেহে। কিন্তু গুণগত পরিবর্তন উচ্চ মাত্রা বা ৭১ সালের সেই ওই পর্যায়ে চলে যাওয়া, এগুলো আমার মনে হয় রিটোরিক্স। কেননা আমরা স্বাধীনতার পর থেকে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত, এবং আমাদের তিন দিকে ভারত অবস্থান। ফলে সেই দেশের সাথে আমাদের সম্পর্কের যেমন গুরুত্ব রয়েছে, অন্য দিক দিয়ে আমরা কি ধরনের সম্পর্ক গড়ছি সেটাও একটা বড় কথা। তা আমরা লক্ষ্য করেছি যে এই ধরুন ৪২-৪৩ বছরে অনেকগুলো বড় বড় সমস্যা আমাদের রয়ে গেছে বা তৈরি হয়েছিল, যেগুলো সমাধান হয়নি বা হতে দেরি হয়েছে। যেমন আপনি দেখবেন যে এই যে ৩ বিঘা, মানে এই যে দহগাম অঙ্গরপোতা, এই আরেকটি ছিটমহল, যেটা আপনার ৯২ সালে বাংলাদেশে হস্তান্তর করা হয়। তো এই এতদিন সমস্যাটা কেন লাগলো, তার মানে বা ৭৪ সালের চুক্তির আরেকটি বিষয় যেটা হচ্ছে সব ছিটমহলকে আপনার বাংলাদেশ কাছে হস্তান্তর করা, এই বিষয় সবই তো হচ্ছে ভারতের তরফ থেকে পদক্ষেপ নেয়ার অভাবের কারণে। কারণ আমরা কিন্তু দেরি করি না, আমরা ৭৪ সালের চুক্তি করার পর ৭৪ সালে আমাদের সংবিধানের ৩য় সংশোধনীর মাধ্যমে সেটি আমাদের কার্যকর করতে প্রায় ৪১ বছর লেগে গেল। না, সেটা ভারতের কারণে। হ্যাঁ, অতএব ভারত আমাদের ভারতের সাথে যে, আমি সবসময় বলে থাকি যে আমাদের সাথে ভারতের যে অসুবিধা বা দ্বন্দ্ব, তার মধ্যে প্রধানতম দ্বন্দ্ব হচ্ছে যে অভিন্ন নদীর পানি। তো সেখানে তিস্তা মতো একটি নদীর পানির ভাগ আমরা এখনো পাইনি, বা আমরা দেখছি যে বারবার আশ্বাস হচ্ছে বা বারবার মানে পজিটিভ কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না। সুতরাং এগুলো নিয়ে তো আমাদের ভিতরে হতাশা আসবে। তো এখন এইটা মানে পরবর্তীকালে তিস্তা বা অন্য কোনো ইস্যুগুলোর উপর প্রভাব ফেলবে কিনা সেটা তো নির্ভর করবে ভারতের। আমরা আবারও আলোচনায় ফিরবো আরেকটি বিরতির পর। আমরা যাচ্ছি ডেডলাইন ঢাকায়, শেষ বিরতিতে কথা হবে এরপর আরেকবার। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ডেডলাইন ঢাকা। আশফাকুর রহমান, আমরা ওই ছিটমহলের এলাকাগুলোতে দেখেছি যে নিরাপত্তা সংকটটি অনেক মারাত্মক, কারণ তারা কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে ছিল না। সেখানে আমরা দেখেছি চোরাচালানকারীদের একটি অভয়ারণ্য ছিল এবং অনেক সন্ত্রাসীও সেখানে যে ঘাপটি মেরে থাকতো। এখন বাংলাদেশের সীমান্তগুলি এবং ছিটমহলগুলি বাংলাদেশে চলে এসেছে এবং এখন সেখানে নিরাপত্তা বাহিনী অথবা তারা একটি রাষ্ট্রীয় আইন কানুনের ভেতরে আসছে, কিন্তু সেখানে কি এই সংকটটি কি আরো বেশ কিছুদিন থেকে যাবে কিনা আপনি কি? না, এটা থাকা উচিত না। আমি মনে করি যে আমাদের সরকার হ্যাজ টু টেক ইমিডিয়েট স্টেপস। যে এখন একটা ইন্টারন্যাশনাল একটা বাউন্ডারি হয়ে গেল ওইসব এলাকায়। আগে কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারির ভেতরেও কিন্তু অন্য একটা দেশের এটা ছিল, অধিপত্য ছিল। তো এইটা হওয়ার পরে সবাইকে জানিয়ে দিতে হবে যে এটা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ধরেন আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছে, এদের কর্তৃত্ব থাকবে, অন্য কারোর থাকবে না। এবং এইটা যেইভাবে বুঝাক সরকার, কিন্তু বুঝাতে হবে মানুষদেরকে যে ইউ ক্যানট বি ফ্রি। আর এই স্মাগলিং আর এইগুলো, এটা একটা খুব ভালো একটা সময় যেখানে এই সরকার স্টার্ট করতে পারে অ্যান্টি স্মাগলিংয়ের একটা বিরাট পুশ, যে এইগুলো যেন আর এখানে না আসে। দিস শুড বি স্মাগলিং ফ্রি, অলমোস্ট ক্রাইম ফ্রি। আমি মনে করি যে দিস শুড বি ক্রাইম ফ্রি। দিস ইজ এ গুড বিগিনিং, উই ক্যান লুক ইনটু ইট। অবশ্য জায়গা খুব ছোট, এমন কোনো জায়গা না, বাট উই শুড স্টার্ট ডুইং ইট
সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সভরেন্টিরও একটা প্রশ্ন আছে, যে আপনার সার্বভৌমত্ব, এটা তো তারা জানে না যে সার্বভৌমত্ব কি জিনিস। এই সার্বভৌমত্বের জন্যও কিন্তু আপনাকে ওখানে সরকারের যে আছে প্রতিনিধি, সেটা ডিসি সাহেবই হোক বা যেই হোক, আমাদের এই সব এলাকার জন্যে উই নিড মানে গভর্নমেন্ট অফিসিয়াল যারা এটা হেল্প করবে টু অ্যাচিভ দ্যাট। স্যার, আপনার কাছেও একই কথা বলতে চাই যে তাদের নিরাপত্তা সংকট নিরসনে সরকারের কাছে কোনো ধরনের সুপারিশ আছে কিনা? বিষয়টা আমার কাছে এখনো পরিষ্কার না, কারণ আপনি যেটা বলছিলেন যে তাদের মানে ছিটমহলগুলো মানে যেটা অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হচ্ছে, এটা কি কোনো পরিসংখ্যান বা কোনো ধরনের আমরা তথ্য? ওই এলাকাগুলিতে সরজমিনে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে চোরাচালানের একটি অভয়ারণ্য কিন্তু ছিল। গরু চোরাচালানের একটি রুট হিসেবে এগুলি ব্যবহৃত হতো। অনেক আমরা চোরাচালান কোনো পণ্য এখানে মজুত করতে দেখেছি, আমরা সরজমিনে যেয়ে সেগুলি দেখতে পেয়েছিলাম। তাহলে তো এটা দেশের বাংলাদেশের সামগ্রিক যে আইন শৃঙ্খলা সেটা তারই অংশ তো। কারণ আপনি যে চোরাচালানের কথা বললেন, সেটা তো আমাদের মূল ভূখণ্ড, তো অহরহ চোরাচালান হচ্ছে। আমাদের এখানে গরু চোরাচালান হচ্ছে, এখানে সোনা চোরাচালান হচ্ছে, তারপরে ড্রাগস হচ্ছে। তো ফলে এগুলোকে তো আপনি ছিটমহলের জন্য একদম, ছিটমহলগুলোকে একদম ইউনিক কেস হিসাবে দেখতে পারেন না সামগ্রিকভাবে। জি স্যার, মানে আমরা সরকারের একেবারে যে শেষ নীতি। পর্যায়ে চলে এসেছি। 1 মিনিটে এখন আমরা প্রায় 12টা 1 মিনিটে সীমান্ত দুই দেশের ছিটমহলগুলি বিনিময় হয়ে যাবে। সবশেষ যদি কোনো কথা বলতে চান আপনি। আমি বলবো যে এই অঞ্চল যেগুলো আমাদের দেশের অন্তর্গত হলো, এদের প্রতি আমরা যারা মূল ভূখণ্ডের বাসিন্দা, মূল ভূখণ্ড বলতে আমাদের তার ঠিক পাশেই, ধরুন একটা ছিটমহলের পাশে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের নাগরিক যারা, তাদের এদেরকে যেভাবে মানে গ্রহণ করতে হবে, সেই গ্রহণ করার মধ্যে যে মানে তাদের প্রতি কোনো করুণা করা হচ্ছে বা তাদের প্রতি কোনো নতুন কোনো মহানুভবতা দেখানো হচ্ছে, তা কিন্তু আমার মনে হয় এই ধরনের অ্যাটিটিউড আমাদের জনগণের মধ্যে আমরা আশা করব তাদের 68 বছরের যে বঞ্চনা নিরসন হতে যাচ্ছে, তাদের সামনের দিনগুলি যেন আরো সুন্দর হয়, সে আশাবাদ করে আজকে আমরা শেষ করতে পারি। ধন্যবাদ। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।